সাসপেন্স জাংশন। বাংলা এবং বিশ্ব সাহিত্যের বিভিন্ন গল্প, অলৌকিক এবং মৌলিক গল্পের সম্ভারে সাজানো আমাদের অডিও স্টোরি চ্যানেল সাসপেন্স জাংশন। সকাল থেকে এই শাহপুরের বিভিন্ন জায়গায় ঘুরে তথ্য আর ভিডিও জোগাড় করতে করতে বেলা কখন গড়িয়ে গেছে বুঝতে পারিনি। হঠাৎ আকাশের দিকে চোখ পড়তেই দেখলাম কালো মেঘে ছেয়ে আছে, আর দূরে শুরু হয়েছে বজ্রের চোখ রাঙানি। কাজ আর একটু বাকি। এমন সময় হঠাৎ চারিদিক সাদা হয়ে বৃষ্টি নামল। কাছেই একটা দোকান দেখতে পেয়ে দৌড়ে সেই দোকানের ছাউনিতে গিয়ে আশ্রয় নিলাম। সামনে যত দূর দেখা যায় সবুজের চাদর দিয়ে ঢাকা, আর তার মাঝেই এসে পড়ছে তীরের চকচকে ফলার মতো বৃষ্টির ধারাগুলো। ওহ, সে কি নৈসর্গিক দৃশ্য! সারাদিন ঘুরে বেশ খিদে পেয়ে গেছিল। দোকানের দিকে চোখ পড়তেই দেখলাম সেটা একটা চায়ের দোকান। বুঝলাম ভারী কিছু আজ কপালে নেই, তাই বাটার টোস্ট, অমলেট আর চা অর্ডার দিলাম। দোকানের বাইরে পাতা একটা বেঞ্চে বসে সিগারেট ধরিয়ে দূরে মাঠের দিকে তাকিয়ে বৃষ্টি দেখছি। হঠাৎ দোকানি বলল, দাদা, এইখানে নতুন নাকি? কারোর বাড়ি এসেছেন? না না, কারুর বাড়ি আসেনি। জানতে পারলাম আপনাদের এই শাহপুরে অনেক ইতিহাস আছে, তাই চলে এলাম। ও, তার মানে আপনি রিপোর্টার। হাতে ক্যামেরাও রয়েছে দেখছি। বুঝলাম। আমি আসলে ঠিক কি করি সেটা যদি এখন এনাকে বোঝাতে যাই তাহলে সময় অনেক যাবে, তাই এক কথায় বললাম, না না, আমি লেখালেখি করি, আপনাদের এই জায়গা নিয়ে বই লিখব। বাহ বাহ, ভালো। লেখেন লেখেন, ভালো করে লেখেন দেখি। এই নেন আপনার খাবারটা। আপনি কি কলকাতা থেকে আসছেন? হ্যাঁ। এই সর্বনাশ করেছে। কলকাতা যাওয়ার লাস্ট ট্রেন তো 5:30টায়, এখন বাজে 4টে। কিন্তু এই দুর্যোগে আপনি স্টেশন পৌঁছবেন কি করে? কথাটা শুনে আমার খাওয়া গেল মাথায় উঠে। বললাম, মানে আর ট্রেন নেই? আছে, কিন্তু আজ তো রবিবার, সারাদিনে 4টে মাত্র ট্রেন। আমি তাড়াতাড়ি দোকানিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এখানে কোনো গাড়ি পাওয়া যাবে স্টেশন যাওয়ার মতো? দোকানি বলল ওর পাশের বাড়িতে একজন ভটভটি চালায়, কিন্তু সে যেতে রাজি হবে কিনা এই বৃষ্টিতে সেটা সে বলতে পারল না। আমি বললাম, যদি এক্সট্রা কিছু নেয় আমি দেব, একটু তাড়াতাড়ি যেন আমায় পৌঁছে দেয়। দোকানি কিছুক্ষণের মধ্যেই রহিম নামে একজনকে নিয়ে আসলো। আমি খাবারের দাম মিটিয়ে দোকানি ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে রহিমের ভটভটিতে উঠে বসলাম। ছাতাটা খুলে কোনো ক্রমে মাথা ঢাকার বৃথা চেষ্টা করলাম। আমার ভ্লগের সরঞ্জামের ব্যাগটা ওয়াটারপ্রুফ বলে বাঁচোয়া। বিকেল 4টে বেজে গেছে, অথচ মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। প্রচণ্ড বৃষ্টিতে পথ ঘাটে লোকজন নেই। স্টেশন তখনও অনেকটা দূর। রহিম জানালো এমনিতেই এখানে এ সময় গাড়ি কম চলে, দোকানপাটও খোলে না, আর আজ তো এই দুর্যোগ। হঠাৎই চোখ গেল রাস্তার পাশে এক জায়গায়। কি যেন একজন পড়ে আছে। বৃষ্টিতে ভালো করে বুঝতে না পারায় তাড়াতাড়ি ভটভটি থামিয়ে রহিম আর আমি ছুটে গিয়ে দেখি একটি মহিলা ব্রুটালি মার্ডার্ড। থানা এই পথেই। রহিমকে নিয়ে আমি যাই থানায়। কপাল জোরে ট্রেনটা 1 ঘন্টা লেট করায় আরামসে সেই ট্রেনেই আমি ফিরলাম। কিন্তু আজ থানায় যে ব্যবহার পেলাম সারা জীবনেও কখনো ভুলব না। কিরে পুরন্দর, তোর ফোন সুইচ অফ কখন থেকে? সারাদিন কলও করিসনি। আজ কিন্তু আমার বেশ চিন্তাই হচ্ছিল, সারাদিন যা দুর্যোগ গেল। আজ তুই গেলে ভালো হতো। মুড অফ? এনি প্রবলেম? একটা খুন আর থানায় আমার হ্যারাসমেন্ট। সে কি? কোথায়? শাহপুর থানার ওসিটাকে যতক্ষণ না রগড়াতে পারছি ততক্ষণ আমার শান্তি হবে না। ওকে ওকে, কেসটা কি হয়েছে আগে গুছিয়ে বল, তারপর কালকেই চল রোগড়ে আসি। সৌরিনকে সব বললাম।
থানায় যাওয়ার পর ওসির অভব্য আচরণ, রহিম চেনা থাকায় নামকাওয়াস্তে একটা ডায়েরি লিখল। পরদিন শাহপুর নেমে রহিমের ভ্যানেই স্টেশন থেকে আমি আর সৌরিন সোজা থানায় গেলাম। থানার ওসি প্রদীপ মাল আমাদের দেখে তির্যক হাসি হেসে আমাকে বললেন, কি ব্যাপার, সাত সকালেই চলে এসেছেন? সঙ্গে এটিকে বন্ধু নাকি? হ্যাঁ, বডিটা কি ভাগাড়ে ফেলে দিয়েছেন না পোস্টমর্টমে পাঠিয়েছেন? আপনি কে? আপনায় বলতে তো বাধ্য নই। সৌরিন সাথে সাথে কলকাতা পুলিশের ডিসিপি সজল কাকুকে ফোন করলো। সজল কাকু মানে সজল গুহ, সৌরিনের বাবার বন্ধু। ওনার সাথে আগেই কথা বলা ছিল। সজল কাকু ফোন ধরতেই সৌরিন প্রদীপ মালের হাতে ফোনটা দেয়। সজল কাকুর সাথে কথা বলার পরই ওসি প্রদীপ মালের ব্যবহার একদম বদলে গেল। আরে আরে, আপনারা বসুন বসুন। আগে বললেই পারতেন স্যার, ভুল বোঝাবুঝি হতো না। ওই কি আছিস? স্যারদের জন্য চা বিস্কুট নিয়ে আয়। ওসব ছাড়ুন, আগে বলুন বডিটা কোথায়? বডি মর্গে পাঠিয়েছি কালকে, ওই জায়গাও ঘিরে রেখেছি। কিন্তু যা বৃষ্টি হলো কাল, বডি যেখানে পড়েছিল কোনো চিহ্নই প্রায় নেই। ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। মহিলাটির কোনো পরিচয় জানা গেছে? এই গ্রামের মেয়ে নয়, পোশাক আশাক বলছে শহরের মেয়ে, কিন্তু কোথাকার সেটাই ধন্দের। খুনটা কখন হয়েছে সেটাও তো বোধহয় জানা যায়নি। লালা জানা গেছে ওই দুপুরে 2:30 নাগাদ। এখানকার একজন ডাক্তারকে দিয়ে পরীক্ষা করিয়েছি। তো পোস্টমর্টমে পাঠাননি কেন? সে ব্যবস্থাই করছিলাম। কাল রাত অবধি দুর্যোগ চলেছে। পোস্টমর্টমে পাঠাতে গেলে হয় বর্ধমান, নয় হুগলি, আর নয় কলকাতা পাঠাতে হবে। কাল রাতে সে ব্যবস্থা করা যায়নি। কাছের শহরের হাসপাতালের মর্গে পাঠানো গেছে শুধু। খুনের সময় গতকাল দুপুর 2:30, মানে সে সময় আমি জিটি রোডের ওই দোকানে বসে খাচ্ছিলাম, আর তার মিনিট 5 আগেই জোরে বৃষ্টি নেমেছিল। আমি যে জায়গায় বসেছিলাম সামনে জিটি রোড, আর তার পাশে চাষের জমি। কোনো গাড়ি যদি ওখান দিয়ে ও রাস্তায় ঢুকতো আমি দেখতে পেতাম, কিন্তু সে সময় জিটি রোড দিয়ে কোনো গাড়ি ট্রাক কিছুই যাতায়াত করেনি। আচ্ছা প্রদীপবাবু, এই রাস্তা তো স্টেশন অবধি গেছে, অন্য কোনো রাস্তা? এই রাস্তা স্টেশনের ডান পাশ দিয়ে রেল লাইন পেরিয়ে সোজা হুগলির দিকে চলে গেছে। আর ওদিকটায় কয়েক কিলোমিটার কোনো বসতি নেই। দুপাশে ধানি জমি, মাঝ বরাবর রাস্তা চলে গেছে। মনে পড়েছে, একটা মেরুন কালারের অল্টো স্টেশনের দিক থেকে এসে কাল আমাদের ভ্যানের পাশ দিয়ে জোরে বেরিয়ে গেল। WB04, এটাই শুধু মনে পড়ছে। WB04 মানে কলকাতা রেজিস্ট্রেশন। রহিমকে ডেকে জিজ্ঞেস করায় সে বলল তার চোখে পড়েছে 327 নাম্বারটি। এবার আসল কথায় আসি। প্রদীপবাবু, আপনার মনে প্রশ্ন আসতেই পারে, হঠাৎ আমার এখানে আসার কারণ কি? সেটা কি শুধুই গতকালের খুনের ঘটনা বা আমার বন্ধু পুরন্দরের সাথে ঘটে যাওয়ার ঘটনার জন্য? একদমই না। মিথ্যে বলবো না সৌরিনবাবু, তা একটু কৌতূহল হচ্ছে বই কি। আপনি কি জানেন বিগত 2 মাসে আরো 2জন মহিলা এরকম নৃশংসভাবে খুন হয়েছেন? পুরন্দর, তোরও বোধহয় খেয়াল নেই। 2টো কেসই ধামাচাপা পড়ে গেছে। কাল পুরন্দরের কাছে শুনে তখনই আমার মনে হয়েছে আগের 2টো ঘটনার সাথে এই ঘটনার কোনো যোগ নেই তো, সেই জন্যই এখানে ছুটে আসা। ধন্যী আপনারা গোয়েন্দারা, কবে কোথায় কিভাবে খুন হয়েছিল সব মনে রেখে দেন। আগের 2টো খুন কতটা নৃশংসভাবে হয়েছিল জানি না, তবে এই খুনটা সত্যিই নৃশংসভাবে হয়েছে। একেবারে বুকে ছোঁড়া গিয়েতে ক্ষান্ত হয়নি। মহিলার মুখে বারবার ছোড়া দিয়ে কেটেছে, আর তার থেকেও ভয়ানক, জিভটা পুরো কাটেনি, অর্ধেক কেটে রেখে দিয়েছে। পুরন্দর, এই 3 নম্বর খুনের ধরনও এক। মানে আগের 2টো খুনও একইভাবে হয়েছে? ওয়েট, মনে পড়েছে। একটা খুন রানাঘাটে হয়েছিল, আর একটা বসিরহাটের কাছে। জায়গাটা মনে পড়ছে না। বেড়াচাপা। রাইট, বেড়াচাপা। দুজনেরই পরিচয় পাওয়া যায়নি। পরে পুলিশ কেস ক্লোজ করে দেয়। একটা খুন সম্ভবত ফেব্রুয়ারির শেষে, আর একটা জানুয়ারির শেষে। দুটোই 28 তারিখ। গতকাল কত তারিখ ছিল? ওরে বাপরে, 28শে মার্চ। আমারও এবার মনে পড়লো কেস 2টো। কি সাংঘাতিক! বলছি কি, এই কেসটা আপনারা হ্যান্ডেল করুন, যা সাহায্য লাগে আমি আছি।
প্রদীপবাবু মহিলার বডি পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করে আমাদের নিয়ে ওই গাড়িটা সম্ভাব্য যে পথ দিয়ে এসেছিল সেই রাস্তায় জিপে করে যাওয়ার সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের সাথে কথা বলে জানতে চায় গাড়িটাকে কেউ দেখেছিল কিনা। তারপর আমাদের শাহপুর স্টেশনে নামিয়ে দিয়ে থানায় চলে যান। কলকাতায় ফিরে সোজা সৌরিনের বাড়িতে যাই। সৌরিন ওই দুটো খুনের ঘটনা যে কাগজে বেরিয়েছিল সেগুলো বের করে। দুটো খবরই আমরা ভালোভাবে পড়ি। দেখ সৌরিন, 28শে জানুয়ারি যে মহিলা খুন হয়েছিলেন সেটা রানাঘাট শহর থেকে একটু দূরে একটা পৌর বাড়িতে। স্থানীয় কিছু মানুষের বক্তব্য ওই বাড়িটা বছর 25 আগে একটা অনাথ আশ্রম ছিল। দু একজন বলেছেন ওই মহিলার নাম ধাম না জানলেও ওনাকে ওই আশ্রমে দেখেছিলেন বলে মনে হয়, মানে সঠিকভাবে বলতে পারেনি। আর দ্বিতীয় মানে ফেব্রুয়ারিতে যিনি খুন হন বেড়াচাপায় একটা ভাগাড়ের কাছে ওনার বডি পাওয়া যায়। উনি ওখানকার বাসিন্দা ছিলেন না। একটা পোড়ো বাড়িতে, একটা ভাগাড়ে, আর একটা নির্জন রাস্তায় খুন। একজনের সম্পর্কে একটা আভাস পাওয়া গেলেও অন্য দুজনের কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না। যদিও লাস্ট কেসটার ক্ষেত্রে পরিচয় জানার ব্যাপারটা টু আর্লি। কিন্তু কোনো ক্লু পাওয়া যায়নি, বুঝলি? এটা মানতে একটু অসুবিধেই হচ্ছে। একদম। আমাদের রানাঘাট ও বেড়াচাপা এই দুটো জায়গার থানার সাথে যোগাযোগ করতে হবে। পরদিন আমরা দুজন রওনা হলাম রানাঘাট। ওখানে পৌঁছে আমরা প্রথমেই থানায় যাই। নিজেদের পরিচয় দিয়ে এখানে আসার কারণ জানানোর পর থানার ওসি মিস্টার রয় আমাদের সাথে খুব ভালোভাবে কথা বললেন এবং সব রকম সহযোগিতা করবেন বললেন। 28শে জানুয়ারি খুন হওয়া মহিলার ফাইল বের করে আমাদের দেখালেন। উনি আমাদের সেই পুরো বাড়িটায় নিয়ে গেলেন যেখানে ওই মহিলার বডি পাওয়া যায়। ওই মহিলার বয়স রিপোর্টে লেখা আছে অ্যারাউন্ড 50। এলাকার স্থানীয় কয়েকজন বয়স্ক মানুষের সাথে কথা বলে জানা গেল বছর 25 আগে বাড়িতে একটা অনাথ আশ্রম ছিল। আশ্রমটির প্রধান ছিলেন এক মহিলা। বাড়ির মালিক এখানে থাকতেন না। বছর 23 আগে হঠাৎই বাড়িটাতে আগুন লেগে পুড়ে যায়। আশ্রমটাতে খুব বেশি বাচ্চা থাকতো না। আগুন লাগার পর পুলিশ প্রশাসনের তৎপরতায় বাচ্চাগুলোকে রেস্কিউ করে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। যদিও কেউ মারা যায়নি, কিন্তু তারপর থেকে ওই মহিলাকে আর দেখা যায়নি এবং বাড়ির মালিককেও কেউ আর আসতে দেখেনি এখানে। এরপর থেকে পোড়ো বাড়ি হিসেবেই রয়ে যায়। দরজা জানলাও অবশিষ্ট নেই বাড়িটাতে। মৃতা মহিলাকে দেখে অনেকে মনে করেন আশ্রমের ওই মহিলা, কারণ বয়সের ছাপ পড়লেও একটা মিল রয়ে গেছে। মিস্টার রায়, একটা রিকোয়েস্ট, আপনি যদি একটু বেড়াচাপা থানার ইনচার্জকে ফোন করে বলে দেন, মানে আমরা যাব ওখানে এখান থেকে। ফেব্রুয়ারি মাসে ওখানে যে মহিলাকে একই রকমভাবে খুন করা হয়েছিল, যার বডি একটা ভাগাড়ে পাওয়া গেছিল, সেই ব্যাপারে ওনার সাথে একটু কথা বলবো। এখনই বলে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না আপনাদের। আরেকটা কথা, কাগজে লিখেছিল কেস দুটোই বন্ধ হয়ে যায়, সেটা ঠিক নয়। অফিসিয়ালি ক্লোজ হয়নি। আমরা রানাঘাট থেকে ট্রেনে দমদম এলাম। ওখান থেকে ট্রেন ধরে বারাসাত নেমে হালকা লাঞ্চ সেরে বাসে বেড়াচাপা পৌঁছালাম বিকেল 4টে নাগাদ। বেড়াচাপা থানার ওসি মিস্টার মান্নাও আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। বেড়াচাপা থেকে বাড়ি ফিরতে ফিরতে রাত প্রায় 8:30 বেজে গেল। বারাসাত লোকালে বসে দুজনের অনেক কথা হলো। বলা ভালো, ট্রেনটা ফাঁকা থাকায় নিজেদের আলোচনা করতে সুবিধে হলো। দেখ সৌরিন, আমার কেন জানি না মনে হচ্ছে এই 3টে কেসের কোনো মেরিট নেই। যা বাবা, শাহপুর থেকে বৃষ্টিতে ভিজে প্রদীপ মালের ওপর রাগ করে খুনের তদন্তে নামার জোশ হঠাৎ কোথায় গেল? আরে সে জোশ তো এখনো আছে, কিন্তু কোনো ক্লুই তো নেই। অনাথ আশ্রম সে তো একটা, আর বাকি দুটোয়? তুই যে খুন হওয়া মহিলা 3জনের ছবি নিয়ে এলি, কি করবি? 3জনেরই তো বয়স অ্যারাউন্ড 50, আর ছবিগুলো আফটার ব্রুটালি মার্ডার, মুখ ক্ষত বিক্ষত। ফটোশপ। দুধ, এরকম কাটা কাটা উত্তর দিচ্ছিস কেন? আরে রেগে যাচ্ছিস কেন? আমার মন বলছে ওই অনাথ আশ্রমই হলো আসল ক্লু। চল, শিয়ালদা এসে গেছে, নেমে আগে বাইরে বেরিয়ে সিগারেট খেতে খেতে বলছি, তারপর বালিগঞ্জের ট্রেন ধরবো। আমরা শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে সাউথ সেকশনের দিকে গিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে সিগারেট ধরালাম।
ফটোশপে ফেলে এই 3 জন মহিলার মুখের আদল যদি ফেরানো যায় এবং আরো 25 বছর আগের চেহারার কাছাকাছি যদি আনা যায়, তাহলে ছবিগুলো নিয়ে রানাঘাটে গিয়ে অনাথ আশ্রমের ব্যাপারে যাদের কাছে জানলাম ওনাদের দেখাবো যে এই 3 জনই ওখানে যুক্ত ছিলেন কিনা। বুঝতে পারলি? চল এবার। রাতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। পর 3 দিন জার্নিতে বেশ টায়ার্ড লাগছে। শুতে যাওয়ার আগে অবশ্য সৌরিনকে ফোনে জানিয়ে দিলাম কাল কোনো প্রোগ্রাম না রাখতে। আমি শাহপুরের ব্লগের ভিডিও এডিটিং আর রেকর্ডিং করব। প্রচণ্ড ক্লান্তিতে ঘুম আসতেও দেরি হলো না। সকাল 9টা নাগাদ মার ডাকে ঘুম ভাঙল। মা চা নিয়ে এসে ডেকে তুলল। বেডটি খেয়ে মোবাইল চেক করতে গিয়ে দেখি মিনিট 15 আগে সৌরিনের মিসড কল। সাইলেন্ট থাকায় শুনতে পাইনি। আমি কল ব্যাক করলাম। গুড মর্নিং। বল। গুড মর্নিং। এডিট করতে কখন বসবি? বসবো। আমি কিন্তু আজ কোথাও বেরোতে পারবো না। তাড়াতাড়ি এডিট করতে বস। তাড়া মারছিস কেন? কি ব্যাপার বলতো? শাহপুরের অনেক জায়গায় তো কভার করেছিস, অনেক ঘটনা হয়তো তুই ওভারলুক করে গেছিস বা গুরুত্ব দিসনি, কিন্তু তোর ক্যামেরায় রয়ে গেছে। সাত সকালে হেয়ালি করিস না। ঘন্টাখানেক পরে বসবো কাজে। চলে আয়। আধ ঘন্টার মধ্যেই সৌরিন চলে এসে ভিডিওগুলো চালাতে বলল। কি ব্যাপার বলতো? ভ্লগের ভিডিওতে কি পাবি? তোলার সময় তো আমার কিছু সেরকম চোখে পড়েনি। আই এম নট শিওর, বাট দেখে নিতে ক্ষতি কি? হয়তো সেই সময় তোর নজরে আসেনি সন্দেহজনক কিছু, কারণ সেই সময় তুই জানতিসই না একটা খুন হবে ওখানে। যাই হোক, প্লে কর ভিডিওটা। আমি ভিডিওগুলো চালাতে শুরু করলাম ল্যাপটপে। প্রথমেই ট্রেন থেকে নেমে শাহপুর স্টেশন কভার করেছিলাম। ছোট ছিমছাম স্টেশন। দুদিকে প্ল্যাটফর্মেই একটা করে ছোট চা ও স্ন্যাক্সের দোকান। লোকজন প্রায় নেই বললেই চলে। উল্টো দিকের প্ল্যাটফর্মে একটা ট্রেন এসে থামলো মিনিট খানেক, তারপর বেরিয়ে গেল স্টেশন ছেড়ে। মাত্র 2-3 জনকে নামতে দেখা গেল ট্রেন থেকে। পজ কর। ট্রেনটা কলকাতার দিকে গেল তো? দেখ, একজন ভদ্রমহিলা প্ল্যাটফর্মে নেমে অন্য দুজনের উল্টো দিকে হেঁটে যাচ্ছেন ওই রাস্তাটার দিকে। আচ্ছা, এটাই সেই রাস্তাটা না যেখানে আমাদের নিয়ে প্রদীপবাবু গেছিলেন খোঁজ খবর নিতে? এটাই তো হুগলি হয়ে কলকাতা যাওয়ার রাস্তা বলেছিলেন। হ্যাঁ, রাইট। আমি আর কয়েকজন বেরিয়েছিলাম বাঁ দিকে। ওটাই শাহপুরের মেন রোড। আর ভদ্রমহিলা বেরোলেন ডান দিকে। সৌরিন, আরেকটা জিনিস, ওনাকে দেখেছি বলে মনে হচ্ছে যেন। শাড়িটা একটু জুম কর। জুম করে দেখে চমকে উঠলাম। আরে, এ তো ওই শাহপুরে খুন হওয়া মহিলা। মুখটা ক্লিয়ার নয়, কিন্তু শাড়িটা তাই চেনা মনে হচ্ছিল। শাহপুর, রানাঘাট, বেড়াচাপা এই 3 জায়গায় খুন হওয়া এই 3 মহিলার ছবি কাল রাতেই আমি রঞ্জনকে পাঠিয়ে দিয়েছি। রঞ্জন কি বলল? ফটোশপে মুখগুলো ক্লিয়ার করে দিতে পারবে? হ্যাঁ, শুধু তাই নয়, চেষ্টা করবে বছর 25 আগের চেহারা নিয়ে আসার। যাই হোক, অন্যদিকে চলে গেলাম। তুই বলেছিলিস শাহপুরে ট্রেন থেকে নেমেছিলিস সকাল 10টা নাগাদ, আর অন্যদিকে ট্রেনটা কখন পাস করেছিল খেয়াল আছে? দাঁড়া, আমি ট্রেন থেকে নেমেছিলাম 10টা নয়, 10:15 নাগাদ। আর প্ল্যাটফর্মে চায়ের দোকানে চা খেতে খেতে দোকানের লোকটির কাছ থেকে কোথায় কিভাবে যাব জিজ্ঞেস করার পর এই ধর মিনিট 15 পর কলকাতার দিকে ট্রেনটা যখন স্টেশনে ঢুকছে তখন থেকে ভিডিও করা শুরু করি। মানে 10:30। ওই সময় ভদ্রমহিলা নামেন ট্রেন থেকে, আর ওনাকে খুন করার সময় হচ্ছে দুপুর 2:30। মাঝে 4 ঘন্টা উনি তাহলে কোথায় ছিলেন বা গেছিলেন? চল অন্য ভিডিওগুলো চালা, আর কোথাও তোর ক্যামেরায় উনি বা সেই রহস্যময় গাড়ি নজরে আসে কিনা দেখি। ভিডিওগুলো চালাতে লাগলাম। না, আর কোথাও ওনাকে দেখা যায়নি। ওই রাস্তার দিকে যায়নি, প্রয়োজন ছিল না বলে। হয়তো ওদিকে গেলে দেখা যেত উনি কোন দিকে বা কোথায় গেলেন। সৌরিন এর মধ্যেই শাহপুরের ওসি মিস্টার প্রদীপ মালকে ফোন করে ভিডিওর ব্যাপারটা বলে। প্রদীপবাবু ভিডিও ক্লিপিংগুলো পাঠাতে বলেছেন। উনি নিজে ওই জায়গায় গিয়ে ভদ্রমহিলার ছবি দেখিয়ে রিক্সা, অটো, টোটোওয়ালাদের জিজ্ঞেস করবেন। এর মধ্যেই রঞ্জন সৌরিনকে হোয়াটসঅ্যাপে ওই 3 মহিলার ছবি এবং 25 বছর আগে তাদের চেহারা কিরকম হতে পারে সেই ছবিও পাঠিয়ে দিয়েছে। সত্যি, টেকনোলজি আর রঞ্জনের হাতের কেরামতিকে কুর্নিশ।
তিনজনের চেহারায় চটকদারি ছিল। হঠাৎ শাহপুর থেকে প্রদীপবাবুর ফোন। সৌরিন প্রদীপবাবুর সাথে কথা বলে ফোনটা রেখে দেয়। তোর স্নান হয়ে গেছে? হয়নি। কেন? তাহলে এখনই স্নান সেরে নে, শাহপুর যেতে হবে। প্রদীপবাবু বললেন বেলা 12:10 নাগাদ শিয়ালদা থেকে একটা ট্রেন আছে, শাহপুর থামে। এখন 10টা বাজে। আমি বাড়ি গিয়ে রেডি হচ্ছি, তুই তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয়। কি বললেন? কি বললেন হঠাৎই খোঁজ পাওয়া গেছে, আপনারা চলে আসুন, এখানে আসার পর সব বলছি। ট্রেনের সময়টা বলে দিলেন। আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরে দুপুর 2টো নাগাদ শাহপুর পৌঁছলাম। শাহপুর স্টেশনে গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন প্রদীপবাবু। আমরা পৌঁছানোর পর তিনজনই সিগারেট ধরালাম। প্রদীপবাবু বললেন, আপনাদের জরুরি তলব করে আনার কারণ শুনুন। সৌরিনবাবু যখন আমায় ভিডিওটা পাঠান তখন আমি ওদিকেই অটো স্ট্যান্ডের কাছেই ছিলাম, ওই গাড়িটার খোঁজ নিচ্ছিলাম। তো ভিডিওটা ওদের দেখাতেই একজন টোটো চালক বলল ও ওই মহিলাকে ওর টোটোতে সেদিন একটা বাড়ির সামনে ছেড়েছিল, এখান থেকে বেশ অনেকটাই দূরে। জায়গাটা শাহপুর নয়, গ্রামটার নাম ঘুরা। ওখানকার থানার সাথে যোগাযোগ করেছি। ওই তো টোটোওয়ালা চলে এসেছে, চলুন যাওয়া যাক। আমরা রওনা হলাম। পুলিশের জিপে প্রায় আধ ঘন্টা লাগলো। আরেকটা জিপে কজন আর্মড পুলিশ ছিল। ঘুরা গ্রামের পুলিশ ফাঁড়ি থেকেও পুলিশ চলে এসেছে গন্তব্যে। যে বাড়িটার সামনে আমরা নামলাম, ধুধু মাঠের মাঝে প্রায় পুরো বাড়ি। ঘুরা গ্রামের বেশ কিছু গ্রামবাসীকে নিয়ে এসেছে ওখানকার পুলিশ। এটা তো প্রায় পুরো বাড়ি, ভেতরে যাওয়া যাক, যদি কিছু পাওয়া যায়। এখানে কেন নেমেছিলেন উনি? এখানে খুন করলেও তো কেউ টের পাবে না। সৌরিনের কথা মতো আমরা কজন মিলে ভেতরে ঢুকলাম। বাড়িটায় অনেকগুলো ঘর, কোনো ফার্নিচার বা কিছু নেই, ধুলো ভর্তি। কয়েকটা ঘর ঘুরে হঠাৎই নজরে এলো একটা ঘরে এক জায়গায় শুকিয়ে যাওয়া রক্তের দাগ। তার মানে এখানে খুন করে বডি শাহপুরে ফেলা হয়েছে, কিন্তু এখানে কেন? ঘুরা গ্রামের গ্রামবাসীদের কাছে জানা গেল বছর 20 আগে এখানে একটা অনাথ আশ্রম ছিল। অনাথ আশ্রম? ভিতর থেকে একজন কনস্টেবল বেরিয়ে এসে আমাদের হাতে একটা কাগজের টুকরো দিয়ে জানালো অন্য একটা ঘরে এই কাগজটা আর কয়েকটা পোড়া দেশলাই ও সিগারেট পাওয়া গেছে। কাগজের টুকরোটা খুলে দেখা গেল তাতে লেখা মগরা, অ্যারো সাইন দিয়ে লেখা রানাঘাট, বাঁশবেড়িয়া, অ্যারো সাইন দিয়ে লেখা বেড়াচাপা, সপ্তগ্রাম, অ্যারো সাইন দিয়ে লেখা শাহপুর, ত্রিবেণী। সৌরিন আমার দিকে তাকালো। এটা কোনো পুরুষের হাতের লেখা, তবে লেখা দেখে মনে হচ্ছে মেন্টালি খুব ডিস্টার্ব। এ তো সিরিয়াল কিলিং। শুধু সিরিয়াল নয়, সাইকো কিলিংও। তবে আমার মন বলছে আরও একটা হবে। সেটা কি ত্রিবেণীতে না অন্য কোথাও? আর কে সে? তার থেকেও বড় প্রশ্ন, কেন? একটা জিনিস লক্ষ্য কর সৌরিন, মগরা, বাঁশবেড়িয়া, সপ্তগ্রাম এবং ত্রিবেণী, এই 4টে জায়গায় হুগলিতে। এবং 4টে জায়গায় খুব কাছাকাছি। হ্যাঁ, হতে পারে এরা এখানকার বাসিন্দা, অথবা এই জায়গাগুলোর সাথে এদের কোনো না কোনো যোগ রয়েছে। কিন্তু খুনগুলো হয়েছে একদম অন্যদিকে। আরও একটা জিনিস লক্ষ্য কর, এই কাগজটা ভাঁজ করা অবস্থায় পাওয়া গেছে, মানে সম্ভবত খুন করার সময় এটা পকেট থেকে পড়ে গেছিল। রাইট। আমার মন বলছে খুনি তার 4th টার্গেটের ব্যাপারে দেরি করবে না। তার মানে আমাদের চুপচাপ আরেকটা খুন মেনে নিতে হবে, আটকানোর কোনো রাস্তা নেই। এদের সঠিক পরিচয় যদি জানা যেত তাহলে হয়তো কিছু করা যেত। অবশ্য আর একটা খুন হওয়ার অপেক্ষা করাও আমাদের উচিত নয়। আমাদের কথাবার্তা চলছিল ওই বাড়িটা থেকে প্রদীপবাবুর সাথে জিপে করে ফেরার সময়। শাহপুর স্টেশনের সামনে জিপ থেকে নামার সময় সৌরিন প্রদীপবাবুকে বলে রঞ্জনের করে দেওয়া ওই মহিলাদের ছবিগুলো মগরা, বাঁশবেড়িয়া, সপ্তগ্রাম, ত্রিবেণী, রানাঘাট, বেড়াচাপা প্রত্যেকটি থানায় পাঠিয়ে দিয়ে সেখানে থানার তরফ থেকে মাস পোস্টারিং করে লিখে দিতে যে এনাদের সম্পর্কে যারা বা যিনি জানেন অবশ্যই যেন থানায় যোগাযোগ করেন, কারণ তাদেরও জীবন সংশয় হতে পারে। একই জিনিস শাহপুর আর ঘুরা গ্রামেও যেন করা হয়। আমরা শাহপুর থেকে চলে এলাম। ঘণ্টাখানেকের মধ্যেই প্রদীপবাবু খবর দিলেন সৌরিনের কথা মতো তিনি কাজ সেরে ফেলেছেন।
সব জায়গার থানা থেকেই জানিয়েছে আজই তারা পোস্টারিং করার ব্যবস্থা করছে। দেখতে দেখতে প্রায় 2 সপ্তাহ হতে চলল। কোনো জায়গা থেকে কোনো খবর আসেনি। দুপুরবেলা সৌরিন ফোন করল। কিরে, কোনো খবর পাওয়া গেল নাকি? না। কি করা যায় বলতো? লাঞ্চ হয়ে গেলে চলে আয়, আলোচনা করতে হবে। আমার লাঞ্চ হয়ে গেছিল। বাড়িতে নিজের কাজেও মন লাগছিল না। 3 মাসের মধ্যে 3টে খুন, আর একটার প্ল্যান রয়েছে। যখন তখন হতে পারে, কিন্তু আমরা এখনো অন্ধকারে। সৌরিনের বাড়ি গেলাম। শোন, ত্রিবেণী থানায় ফোন করে বললাম কোনো সন্দেহজনক লোককে দেখলে তার ওপর কড়া নজর রাখার ব্যবস্থা করতে। শিওর হচ্ছিস কি করে ত্রিবেণীতেই খুনটা হবে? খুনির লেখা কাগজটা তাই বলছে। ওটা খুব প্ল্যান করে লেখা। আরেকটা কথা, প্রত্যেকটা খুন হয়েছে ঠিক 1 মাস অন্তর। হ্যাঁ, তাহলে তুই বলছিস নেক্সট খুন হবে এপ্রিলের 28 তারিখ? ট্রেন তো সেটাই বলছে, কিন্তু হোয়াই 28 বা 28 অফ দ্য মান্থ? আমারও একই প্রশ্ন, ওয়াই 28? এই মহিলাদের whereabouts জানা গেলে বোঝা যেত কারণটা কি। রানাঘাটের ওসি মিস্টার রায়কে একবার ফোন করে দেখি। রানাঘাটের ওসিকে ফোন করে পাওয়া গেল না, নেটওয়ার্ক প্রবলেম। আমরা দুজনে সৌরিনের বাড়ির দোতলায় ব্যালকনিতে বসে কথা বলছিলাম। আমাদের মুড অফের মতো আজকে সকাল থেকে আকাশের মুখও ভার। হঠাৎই আকাশ কালো করে মুষলধারায় বৃষ্টি নামল। সকাল থেকে গুমোট ভাবটা কেটে স্বস্তি দিল, কিন্তু আমাদের মনের স্বস্তি কিছুতেই হচ্ছে না। হঠাৎই সৌরিনের বাড়ির কাজের লোক একতলা থেকে পরিমরি করে এসে সৌরিনের হাতে মুখ বন্ধ একটা এনভেলপ দিয়ে জানালো সে বৃষ্টির জন্য একতলার বসার ঘরের জানলা বন্ধ করছে। তখনই খেয়াল করে কেউ দরজার নিচের ফাঁক দিয়ে এই খামটা ঢুকিয়ে দেয়। সঙ্গে সঙ্গে সে দরজা খুলে দেখে, কিন্তু কাউকে দেখতে পায়নি। খামের ওপর সৌরিনের নাম লেখা দেখে সে নিয়ে এসেছে। কথাটা শুনেই আমরা দুজনেই ব্যালকনি থেকে মুখ বাড়িয়ে দেখার চেষ্টা করি, কিন্তু কাউকেই কোনো দিকে দেখতে পেলাম না। সৌরিন তাড়াতাড়ি এনভেলপটা খোলে। একটা চিঠি আমাকে দেখায়। দেখে চিনতে অসুবিধে হলো না, এ লেখা অবিকল 1, খুনির হাতের লেখা। আমাদের দুজনকে সম্বোধন করে লেখা, তার মানে আমাদের সম্পর্কে জেনেছে, এমনকি আমাদের বাড়িও চিনেছে। কিভাবে জানলো? হয়তো ট্রেনে। তবে আমার মনে হয় এই লোকটি ওর পকেট থেকে পড়ে যাওয়া কাগজটা আনতে হয়তো ঘোরাতে গেছিল, এবং হয়তো যখন আমরা সেই স্পটে কাগজটা পেয়ে গেছি তখন। তারপর আমাদের ফলো করে বাড়ি চিনেছে। এবার চিঠিটা পড়। হ্যাঁ, আমাদের দুজনকে অ্যাড্রেস করে লিখেছে। যাদের খুনের তদন্ত করতে নেমেছেন তারা প্রত্যেকে এক একজন অপরাধী। এই অপরাধীদের শাস্তি প্রশাসন কখনোই দিত না, তাই আমি সে ভার নিয়েছি। কেন শাস্তি দিত না এখনো বোঝেননি তো? কারোর পরিচয় জানা গেছে? না, জানা গেলে অনেকের প্রবলেম হয়ে যেত। এদের পরিচয় আমি দিয়ে দিচ্ছি। রানাঘাটে পম্পা বিশ্বাস, বেড়াচাপায় ছন্দা দত্ত, শাহপুরে রুম্পা মণ্ডল, ত্রিবেণীতে কে বলবো না। তবে ত্রিবেণী শেষ নয়, এরপর আরও 2 জন। তবে এরা মহিলা নয়, পুরুষ। এবারেও 28-এ। বেশি দেরি নেই। হঠাৎ সৌরিনের ফোনে আমার মা ফোন করছে দেখে সৌরিন পিক আপ করে। হ্যাঁ কাকিমা, ও এখানেই আছে। কি বলছো? চিঠি? ওকে, ঘাবড়ানোর কিছু নেই। তুমি এখনই চিঠিটা খুলে আমাকে বা পুরন্দরকে ছবি তুলে পাঠাও। ঠিক আছে, দুশ্চিন্তা করো না, পুরন্দর আজ এখানেই থাকবে। মা আমাদের দুজনের ফোনেই চিঠির ছবিটা পাঠালো। একই হাতের লেখা, একই রকমভাবে আমার বাড়িতেও দিয়ে গেছে। আমারটায় বয়ানটা একটু অন্য। আমি আপনাদের কোনো ক্ষতি করব না, আপনারাও আমাকে ধরতে পারবেন না, কিন্তু এদের কথাও সবার সামনে আনতে পারবেন না। আপনাদের আনতে দেওয়া হবে না। 28 যেন মনে থাকে। লোকটা সাইকো তো বটেই, কিন্তু খুব বুদ্ধিমান এবং চালাক। আমাদের বিভ্রান্ত করার জন্য দুজনের বাড়িতেই চিঠি দিল। ভয় দেখানোর চেষ্টা, সাথে চ্যালেঞ্জ। আচ্ছা,
তোর 28 বলতে কি কি মাথায় আসে? ডেট, টাইম, ডে, মাইলেজ, নাম্বার বা সংখ্যা। আচ্ছা, খুনি লিখেছে আরো 3টে খুন করবে। অলরেডি 3টে খুন করেছে, মানে টোটাল 6টা। এই 6টা খুনের সাথে 28-এর কি সম্পর্ক? আচ্ছা, 28 কথাটা লিখে আমাদের ফোকাস অন্যদিকে করতে চাইনি তো? হ্যাঁ, সেটা হতেই পারে, তবে একটা কোনো লিঙ্ক আছে। দাঁড়া, রানাঘাটের ওসি মিস্টার রায়কে আবার একটা কল করি। সৌরিন মিস্টার রয়কে কল করে সব ঘটনা জানালো। মিস্টার রয় ঘটনা শুনে চমকে গেলেন। উনি জানালেন ওই অনাথ আশ্রমের সম্পর্কে থানার পুরনো ফাইল ঘেটে আর বিভিন্ন খোঁজখবর নিয়ে জেনেছেন বছর 25 আগে যখন ওখানে আগুন লাগে তখন আশ্রমের 4 জন মহিলা পম্পা বিশ্বাস, ছন্দা দত্ত, রুম্পা মণ্ডল এবং কাজল চন্দর বিরুদ্ধে ওই বাড়ির মালিক সত্যেন নাগ অভিযোগ করেছিলেন বাড়িতে আগুন লাগানোর। কিন্তু ওই মহিলাদের যেমন কোনো খোঁজ পাওয়া যায়নি, তেমনি কোনো অজ্ঞাত কারণে সত্যেন নাগও আর কোনো দিন সেখানে ফিরে আসেননি। মিস্টার রায়, এই সত্যেন নাগের বয়স তখন কত ছিল কিছু জানা গেছে? হ্যাঁ, খুবই অল্প। শুনেছি বছর 22-23 হবে। এবং ওই 4 জন মহিলাদের বয়স এবং তাদের স্বভাব চরিত্র? তাদের বয়স ওই রকম। স্বভাব চরিত্র সম্পর্কে সঠিক জানা যায় না। এলাকার লোকেরা কোনো কারণে মুখ খুলছে না। মিস্টার রায়, সত্যেন নাগ যে ডায়েরি করেছিলেন সেটা কি আছে? একটা ছবি তুলে যদি পাঠান। শিওর, ওনার নিজের হাতে লেখা অভিযোগ। এখনই পাঠাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ। তার মানে বর্তমানে এদের বয়স অ্যারাউন্ড 45 to 50। আচ্ছা, সত্যেন নাগ কোথায়? সত্যেন নাগই আততাই নয় তো? হতেই পারে, কিন্তু কেন? কেনই বা ওনার কোনো খোঁজ পাওয়া যায়নি পরে? আর এই মহিলারা কি অপরাধের সাথে জড়িত ছিলেন? তবে ত্রিবেণীর মহিলার নাম পাওয়া গেল। কাজল চন্দ। তবে আমার কাছে 28 শব্দটা একটা রহস্য, কিছুতেই মাথা থেকে যাচ্ছে না। বাংলা ক্যালেন্ডারে 28 তারিখ কবে দেখতো? এটা চৈত্র মাস তো? আরে, কালই তো 28শে চৈত্র। আমরা কথা বলছি এমন সময় ত্রিবেণী থানা থেকে ফোন এলো। তারপরেই রানাঘাট থানা থেকেও মিস্টার রয় ফোন করলেন। পরদিন সকালে আমরা ত্রিবেণী পৌঁছে সোজা থানায় গিয়ে ওসির সাথে দেখা করি। ওসি মিস্টার বাগচি আমাদের জানান ওনার ইনফর্মার খবর এনেছে কাল একজন নয় 3 জন লোককে 10 নম্বর স্টেশন রোডের একটা বাড়ির সামনে দেখতে পাওয়া গেছে। 2 জন এসেছিল স্করপিও করে। তারা বাড়ির ভেতরে ঢুকে কথা বলে এক মহিলার সাথে, কিন্তু কি কথাবার্তা হয়েছে সেটা শুনতে পাইনি। তৃতীয় লোকটির চেহারা সুঠাম, মাথায় ঝাঁকড়া পাকা চুল, চোখে কালো চশমা। বাড়িটার আশেপাশে ঘুরতে দেখা যায়, তবে তাকে বাড়ির ভেতর ঢুকতে দেখা যায়নি। কিছু সময় পর প্রথম 2 জন চলে যায় আর রাত 12টার পর তৃতীয় জনকে আর দেখতে পাওয়া যায়নি। মিস্টার বাগচি, এখনই চলুন ওই বাড়িতে, খোঁজ করা যাক। আমরা বেরোনোর সময় মিস্টার বাগচিকে ওনার ইনফর্মার ফোন করে জানায় স্করপিও নিয়ে 2 জন এসে ওই বাড়িতে ঢুকলো। থানা থেকে কাছেই একটা গলিতে বাড়িটা। আমরা বাড়িটার কাছে যেতেই 2 জন লোক বাড়িটা থেকে ছুটে বেরিয়ে এসে স্করপিওতে উঠতে যায়। সৌরিন ওদের অ্যারেস্ট করতে বলে। ওদের অ্যারেস্ট করে আমরা পুলিশ ফোর্স নিয়ে বাড়িতে ঢুকি। ইনফর্মারের সাহায্যে সেই ঘরটায় ঢুকে দেখি কাজল চন্দকে আগের 3টি খুনের মতোই খুন করা হয়েছে। বডি ঘরের মেঝেতে পড়ে রয়েছে। পুলিশ বডি পোস্টমর্টমে পাঠিয়ে দেয়। ওই 2 জনকে অ্যারেস্ট করে ত্রিবেণী থানায় নিয়ে যাওয়া হয়। আমরাও যাই সেখানে একটু পরে। একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আমি আর সৌরিন সিগারেটে টান দিতে দিতে সৌরিনের ফোনে 2 মিনিট আগে আসা একটা ভয়েস রেকর্ড শুনি। চল থানায় যাই। এতক্ষণে হয়তো রানাঘাট থেকে মিস্টার রায় আর শাহপুর থেকে মিস্টার প্রদীপ মাল এসে পড়েছেন আশা করি। আমরা ত্রিবেণী থানায় পৌঁছলাম। দেখলাম মিস্টার প্রদীপ মাল, মিস্টার রয় এবং মিস্টার রয়ের সাথে রানাঘাট থানার রিটায়ার্ড ওসি শ্রী কানাই সান্যাল এসে গেছেন। যে 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে তারা মধ্যবয়স্ক লোক। তাদের গাড়ি স্করপিওটাকেও আটক করা হয়েছে। মিস্টার বাগচির টেবিলের ওপরে ফরেন্সিকের প্যাকেটে রাখা মার্ডার ওয়েপন, একটা ধারালো রক্তমাখা ছুরি। কানাই সান্যাল এবং মিস্টার রয় 2 জনেই অপরাধীদের শনাক্ত করে বললেন
এরা দুজনেই রাজনৈতিক দলের ছায়ায় থেকে সেই ক্ষমতা খাটিয়ে রানাঘাটে আর আশেপাশের বহু জায়গায় অপরাধ করত, কিন্তু প্রমাণ লোপাট করে দিয়ে বারে বারে পুলিশের হাত থেকে বেরিয়ে যেত। এরা এলাকায় দীপু আর হারু মস্তান নামেই পরিচিত। এবার আর সেই উপায় নেই মিস্টার রায়। মিস্টার বাগচি, আমার ফোনে এদের অপরাধের বয়ান আছে। তৃতীয় যে ব্যক্তির কথা শুনেছিলাম তিনি লুকিয়ে রেকর্ড করে আমাকে পাঠিয়েছেন, সম্ভবত সত্যের নাগ, কিন্তু তার খোঁজ আর পাওয়া যাবে না। কাজ শেষ করে তিনি চলে গেছেন। রেকর্ডেড মেসেজে দীপু আর হারুর কথা শোনা যায়। তারা কাজল চন্দ্রকে খুন করবে বলছে। তাদের কথাতেই স্পষ্ট তারা নেশা করেছিল, এবং কাজলের প্রশ্নের উত্তরে তারা আগের 3 জনের খুনের কথাও জানায়। দীপু আর হারুর দুজনের পোশাকেই রক্তের দাগ। দীপুর হাতে ছুরি পাওয়ার ফলে কাজল চন্দ্র এবং আগের 3 মহিলার খুনের দায়ে পুলিশ তাদের অ্যারেস্ট করে। আমরা কলকাতায় ফিরে এলাম। কোনোদিন কোনো তদন্তের শেষে সৌরিনকে এতটা চুপচাপ থাকতে দেখিনি। তাছাড়া দুজনেই ভীষণ টায়ার্ড ছিলাম, তাই সৌরিনের অনুরোধ অগ্রাহ্য না করে থেকে গেলাম ওর বাড়িতে। জানতে হবে ওর চুপ থাকার কারণ। কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। সকালে সৌরিনের ডাকে ঘুম ভাঙল। পুরন্দর, ওঠ, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে নিচে ড্রয়িং রুমে চল। এক ভদ্রলোক নাকি এসেছেন আমাদের সাথে দেখা করতে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে গেলাম। দেখলাম একজন বসে আছেন। দেখে মনে হয় অ্যারাউন্ড 40। বেশ সুঠাম চেহারা। আমাদের দেখে নমস্কার করে নিজের পরিচয় দিলেন। আমার নাম সুমন নাগ, সত্যের নাগের ভাই। খুনগুলো সব আমিই করেছি, বেশ করেছি। আই ডোন্ট রিপেন্ট। তাহলে কাল পালিয়ে গেলেন কেন, আর আজই বা আমাদের কাছে এলেন কেন? পালিয়ে যাওয়ার হলে আপনাদের কাছেও আসতাম না। 25 বছর আগে পম্পা বিশ্বাসের সাথে আমার দাদার ঘটনাচক্রে আলাপ ও প্রেম হয়ে যায়। দুজনের বয়স মাত্র তখন 22 বা 23। দাদা অল্পেই বিশ্বাস করে ওকে। পম্পার আরো 3 বন্ধুর পরিচয় ও আলাপ হয় ছন্দা দত্ত, রুম্পা মণ্ডল এবং কাজল চন্দ্রের সাথে। কিন্তু এত অল্প বয়সে ওরা যে এমন কাজ করতে পারে ধারণাও করা যায় না। এরা আদতে দীপু হারুর হয়েই কাজ করত। কি কাজ করতো ওরা? পথ শিশুদের মধ্যে ভালো দেখতে ছেলে মেয়েদের অনাথ আশ্রমে এনে রাখত। তারপর সেখানে হরমোন ইঞ্জেকশন দিয়ে তাদের শারীরিক পরিবর্তন এনে বিদেশে বিক্রি করে দিত দীপু হারুর মারফত। সেটা আপনার দাদা সত্যেন জেনে গেছিলেন এবং তার জন্য তাকে সরিয়ে দেওয়া হলো। হ্যাঁ, সেদিনটা ছিল সম্ভবত কোনো মাসের 28 তারিখ, তাই না? আচ্ছা, এত বছর পর প্রতিশোধ নিলেন কেন? আমার দাদাকে মারার পর বহু বছর ওদের হদিশ পাইনি। কয়েক বছর আগে হঠাৎই খোঁজ পেলাম খুড়াতে ওদের কাজ চালাচ্ছে আরেকটা অনাথ আশ্রম খুলে। আমাকে ওরা চিনত না বা পরিচয়ও জানতো না। দাদা মারা যাওয়ার আগে আমাকে ওদের ছবি দিয়ে যায়। ওরা ওদের অনাথ আশ্রম এক জায়গায় বেশি দিন রাখতো না। আদিসপ্ত গ্রাম, মগরা, বেড়াচাপা প্রত্যেক জায়গায় একটা করে ডেরা খুলতো আর সেখানে আগুন লাগিয়ে নিজেরা সরে পড়তো, কেউ কিছু জানার আগেই। আর ওদের কাজের টোপ দিয়ে এনে আপনি ওদের খুন করতেন? হ্যাঁ, আমার দাদার খুনের কোনো তদন্ত হয়নি। যাই হোক, এবার আপনি আমায় অ্যারেস্ট করাতে পারেন। আমার কোনো রিভেঞ্জ আর নেওয়ার নেই। সৌরিন কিছুক্ষণ চুপ থেকে সুমনবাবুকে বলেন এই শহর থেকে দূরে চলে গিয়ে নতুনভাবে নিজের জীবন শুরু করতে। এই প্রথম বোধহয় কোনো গোয়েন্দা অপরাধীকে ছেড়ে দিল, কারণ সুমন যাদের মেরেছে তারা আরও বড় অপরাধী এই সমাজে, যাদের বিরুদ্ধে আইন প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।